হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আবারও আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। 2 দিনে ছুটি পেয়ে আমরা ঘুরতে গেছিলাম আসাম। নিউ কোচবিহার থেকে গুয়াহাটি স্টেশন যাওয়ার জন্য আমি বুক করেছিলাম সরাইঘাট এক্সপ্রেস ট্রেন নাম্বার 12345, যেটি নিউ কোচবিহার থেকে সকাল 3:20-তে ছেড়ে গুয়াহাটি পৌঁছায় সকাল 9:35। আমাদের যেহেতু এই আসাম ফার্স্ট টাইম যাওয়া, তো অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই তোমরা যদি কখনো এখানে ঘুরতে আসো, আমার এই ভিডিওটা তোমাদের তখন অনেক কাজে লাগবে। তো সকাল 9:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম কামাখ্যা স্টেশনে। তারপর স্টেশনের বাইরে গিয়ে আমরা বুক করে নিয়েছিলাম টোটো র্যাপিডো। কারণ তোমরা যখন বাইরে দাঁড়িয়ে থাকবে, যে অটো টোটোগুলো থাকবে তারা এত রেট বলবে যে সম্ভব না যাওয়া। আর র্যাপিডোতে দুজনের 100 টাকার মধ্যে হয়ে যাবে। তারপর আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। এটা আমাদের হোটেলের বাইরের ভিউ। তোমরা যদি আগে থেকে প্ল্যান করে থাকো যে আমরা এখানে ঘুরতে আসবো, তো আগে থেকে হোটেলটা বুক করে নেবে। আর যদি সেটা পসিবল না হয়, তো আমি কমেন্ট বক্সে যে হোটেলে আমি ছিলাম, তো এখানকার নাম্বারটা আমি দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমাদের 1200 টাকার মধ্যে হয়ে গেছিলো। যেহেতু আজকে শনিবার, আর এখানে শনি রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাই হোটেল পাওয়াও খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তোমরা যখন এখানে আসবে, শনি রবিবারটা বাদ দিয়ে প্ল্যান করবে। তো এবার আমরা ফ্রেশ হয়ে পুজো দিতে যাব। এই যে দেখতে পাচ্ছ সামনের যে রাস্তাটা, এই সামনের রাস্তাটা গিয়ে বাঁ দিকে হচ্ছে মন্দির ঢোকার রাস্তা। মন্দিরের বাইরেই তোমরা পেয়ে যাবে ফুল, পুজোর ডালি, যা কেনা সমস্ত কিছু এখান থেকে কিনে নেবে। ভিতরেও আছে। আমি ডালি কিনে নিয়ে ভিতরে পৌঁছে গেছিলাম। প্রচণ্ড লাইন আর প্রচণ্ড ভিড় ছিল ভিতরে। পুজোর কুপন নেওয়ার জন্য সকাল 5টায় একটা লাইন হয়, আর সন্ধ্যে 7টার সময় একটা লাইন হয়। আর ভিআইপি টিকিট আছে, যেটা 501 টাকা দিয়ে অনলাইনে বুক করা যায়। ভিআইপি টিকিট কাটার পরেও কিন্তু আপনাকে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে। আর পুজো দেওয়ার সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে 1:30 অবধি, এবং তারপর আবার শুরু হয় 2:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। তো কামাখ্যা মন্দিরের বাইরে আছে শিলা মন্দির। তো শিলা মন্দিরে প্রথমে আমি ওখানেই পুজো দিতে গেছিলাম, যেহেতু ওখানে ভিড়টা কম ছিল। এখানে ভালোভাবে পুজো দেওয়ার জন্য হাতে একটা দিন আপনাকে রাখতেই হবে। এখানে 2 রকম টিকিট হয়, এক হচ্ছে জেনারেল টিকিট, আর 2 নম্বর হচ্ছে ভিআইপি টিকিট। ভিআইপি টিকিট মানে হচ্ছে যে লাইনটা ছোট, আর জেনারেল টিকিটটা বুক করতে গেলে আগের দিন রাত থেকে লাইন দিতে হবে। তো আমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, আমার তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো। আর তোমাদের হাতেও যদি কম সময় থাকে, একদিনের জন্য আসো এখানে, তাহলে এখানে যে পণ্ডিতজিরা আছেন না, ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, তাদেরকে বললেই ওনারা কিন্তু পুজো দিয়ে দেবে। তো চলো পুরো মন্দিরটা ঘুরে দেখি। 51 সতীপীঠের এক সতীপীঠ হচ্ছে এই মা কামাখ্যা। ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ে এই মন্দিরটি অবস্থিত। আর এই সতীপীঠেই পড়েছিল দেবী জনি। এটি খুবই জাগ্রত এবং পবিত্র মন্দির। আর 4টি আদিশক্তির মধ্যে অন্যতম হচ্ছে এই কামাখ্যা মন্দির। শুধুমাত্র সতীপীঠের এক জায়গায় নয়, এটি হচ্ছে তন্ত্র সাধনার মূল জায়গা। এখানে বিভিন্ন জায়গার তন্ত্র সাধকরা এখানে আসেন এবং এখানে বসে সাধনা করেন। মনে করা হয় এই মন্দির অহোম রাজার কালে তৈরি। এই মন্দিরের পাথর দেখলেই বোঝা যাবে যে মন্দিরটি কত পুরনো। এই যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, মন্দিরের মাঝখানে এই মূর্তিটি অবস্থিত। তো এখানে পুজো দেওয়ার পরে যারা নারকেলটা নিয়ে এসছে, এখানে সেই নারকেলটি ফাটিয়ে এখানে তার জল গঙ্গা জল স্বরূপ নিজের গায়ে অর্পণ করা হয়। আমি মন্দিরের চারিদিকটি ঘুরে দেখছিলাম, আর এখানে মন্দিরে প্রচুর পায়রা আছে। শোনা যায় এই পায়রাগুলো নাকি মাকে মানত স্বরূপ দেওয়া হয়, এবং পায়রাগুলো পুজো হওয়ার পরে সেগুলো মন্দিরে ছেড়ে দেওয়া হয়। আর এই যে সামনে ছাগল বা পাঁঠাগুলো দেখছেন, এগুলো এখানে বলি দেওয়া হয়। আর পুজো সংক্রান্ত কিছু আমি কথা বলি, যেগুলো হচ্ছে বাইরে আপনাকে পুজো দেওয়ার জন্য যা যা কিনতে হবে সেগুলো কিনে নেবেন। তারপর কিন্তু বাড়ির জন্য এখান থেকে যে বাইরে কিনতে পাওয়া যায় প্যারা, যেগুলো কিনতে পাওয়া যায় প্রসাদ হিসাবে, সেগুলো কিন্তু কিনবেন না। এগুলো খুব একটা ভালো হয় না। সামনে যে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন, এখানে সবাই আমরা লাইন দিয়েছিলাম যাতে একটি কয়েন সেখানে মায়ের পায়ে রাখা যায়। শোনা যায় এরকম করলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। এই মন্দিরের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এক একটি ইতিহাস। দেখুন মন্দিরে কত পুরনো মূর্তিগুলো লাগানো আছে পাথরের। আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। আপনারা পুজো দেওয়ার পর বাইরে দেখবেন এরকম অনেক ছোট ছোট দোকান আছে, এখান থেকে যা ইচ্ছা কিনে নিতে পারবেন। সব কিছুই এখানে পাওয়া যায়। এবার আমরা রুমে ফিরে যাব। পুজো দিয়ে আসার পরে এই অবস্থা। 1 লিটার জলে হচ্ছে না, বলছে 5 লিটার জল লাগবে। আমাদের এইমাত্র পুজো দিয়ে আসা হলো। এবার দেখি কোথায় খাবার পাওয়া যায়, সেখানে গিয়ে একটু খাবো, তারপর রেস্ট নেবো। মানে কাল রাত থেকে ট্রেনে চাপা হয়েছে, মানে অনেকটা জার্নি গেছে। আমরা ফ্রেশ হয়ে বেরোলাম খাওয়ার জন্য। তো মন্দির যেতে গেলে এই সোজা রাস্তার বাঁ দিকে যেতে হয়। আর যদি তুমি ভালো খাবার হোটেল খোঁজো, তাহলে মন্দিরের সোজা গিয়ে বাঁ দিকে টার্ন নেবে। এই যে ওপরে সাইনবোর্ডটা দেখছো, এই সাইনবোর্ডের দিকে ঢুকে গিয়ে তারপর বাঁ দিকে টার্ন।
তারপর এখানে এসে ওই সামনের দিকে মন্দিরটা পড়বে, আর তার ডান দিকটায় দেখো এই অন্নপূর্ণা হোটেল। এখানে খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, আর এখানে তোমরা পাবে পুরোপুরি পিওর ভেজ। তো এখানে খাবার খেয়ে আমরা আবার রুমে চলে গেছিলাম। তারপর বিকালবেলা আবার মন্দির দর্শনে এসেছিলাম। বিকালবেলা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ছাতা নিয়ে আমরা দুজন বেরিয়েছিলাম। আর তোমরাও যখন এখানে আসবে না, একটা ছাতা ক্যারি করবে। এখানে কখন যে রোদ হচ্ছে, কখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মানে সত্যি বলা যায় না। এখানে সব পুজোর শেষে নাকি মহড়া হয়, মানে পুজোর যে ফুলগুলো থাকে সেগুলো বিসর্জনের জন্য মহড়া। এই জলাশয়ে প্রত্যেক দিন ফুলগুলো বিসর্জন করা হয়। এই যে সামনে যে জলাশয়টা দেখছেন, এটি হচ্ছে সৌভাগ্যকুণ্ড, অমৃতকুণ্ডও বলা হয়ে থাকে। এই জলে স্নান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। এই জল সৌভাগ্যের প্রতীক। এই জলের তলায় রয়েছে একটি শিবলিঙ্গ, যেটি জল থাকলে সচরাচর দেখা যায় না, তবে শিবরাত্রির দিন জল তুলে শিবলিঙ্গকে পুজো দেওয়া হয়। এই সামনে দেখুন পুরো লম্বা লাইন ভিতরে, এই লম্বা লাইন পুরো রাউন্ড করে ভিতরে গর্ভগৃহে পুজো হবে। এটি ছিল বিকালবেলার লাইন। চলো এবার আমরা রুমে ফিরে যাব। দেখো আমার রুমটা পুরো নিচে, পুরো যে পাশে যে পাহাড় আছে এটা বোঝা যাচ্ছে, পাহাড় কেটে যে নিচে ঘরটা হয়েছে এটা দেখাও যাচ্ছে। পরদিন সকালে আমরা আবার মায়ের দর্শনে এসেছিলাম, যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার অন্য মন্দিরের উদ্দেশ্যে। সকাল থেকে ভিড়টা জাস্ট দেখো, চারিদিকে লাইন, পুরো রাউন্ড করে ভিতরে গর্ভগৃহে পুজো হয়। এবার আমি একটু ছবি টবি তুলে নেব, কারণ কালকে ঠিক করে ছবিও তোলা হয়নি, অনেক ভিড় ছিল, প্লাস পুজো দেওয়ার একটা টেনশন ছিল। এই যে লাইনটা শুরু হয়েছে ওই ওই জায়গা থেকে, তাই না? ওই জায়গা থেকে লাইন এখান থেকে একদম ওই দিকে গিয়ে পুরো রাউন্ড করে ভিতরে একদম সকালের লাইন। আর ভোগ খাওয়ার ব্যাপারটা বলি, যদি তোমরা এখানে ভোগ খেতে চাও তাহলে কিন্তু 12টা থেকে লাইন দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যদি তোমার পুজো হতে লেট হয়ে যায় তাহলে কিন্তু তুমি ভোগ পাবে না। আর এখানে যদি তোমরা কখনো একা আসো তাহলে তোমাদের ছবি তোলার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। এখানে ক্যামেরাম্যান রয়েছে, 150 টাকায় 2টো ফটো তুলে দেবে, আর সেই ফটোটা কিন্তু ওরা প্রিন্ট করেও তোমাকে দেবে। তো আমরা এবার উমানন্দ টেম্পলের উদ্দেশ্যে রওনা দেব। তো ফার্স্টে আমরা বাইরে গিয়ে টোটো করেছিলাম। তো যেখানে বাইরে টোটো অটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে একটু এগিয়ে এসে টোটো করবে, তাছাড়া তারা 300-400 টাকা বলবে। আর তুমি একটু এগিয়ে এলে সেখানকার টোটোগুলো তুমি 150 টাকার মধ্যে তোমার হয়ে যাবে। পাথরের গায়ে রবীন্দ্রনাথ নাকি রে। অটো থেকে আমাদেরকে এই সামনেটায় নামিয়ে দিয়েছিল। তো পরে আমরা জানতে পারি যে এখান থেকে শুধুমাত্র জলজাহাজে করেই যাওয়া যাবে, আর একটু পাশে গেলে সেখান থেকে রোপওয়ে আছে। আমাদের রোপওয়েতে যাওয়ারই পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু অটোওয়ালা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে তাই আমাদের জলজাহাজে করেই যেতে হচ্ছে। তো সামনে গিয়ে দেখি, ওখানে ভিতরে গিয়ে টিকিট কাউন্টার থাকবে। ওই এই দিক দিয়ে ঢুকি না, সামনেটা। তো আমরা টিকিট কেটে নেওয়ার পরে এখানে টিকিটের প্রাইস ছিল 100 টাকা, প্রতিজন 100 টাকা করে, এবং সেই টিকিটটাতেই তুমি যেতেও পারবে আবার ওখান থেকে এখানে ফিরতেও পারবে, একটাই টিকিট। তো আমরা এখানে দাঁড়িয়ে ব্যাগগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম।
তারপর ওখান থেকে এগিয়ে যে ওয়েটিং লবি আছে ভিতরে, ওখানে গিয়ে ওয়েট করতে হবে। আমাদের জলজাহাজটা বললো 15 মিনিট পর আসবে, তো আমরা ওখানে গিয়েই বসবো এখন। রোপওয়ে ওই দেখো দেখো ওই যে যাচ্ছে, ওই দিকটা দিয়ে রোপওয়ে। মানে না, রোপওয়ে তো এই 100 টাকাই নেই। তার মানে আমাদেরকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছে, বুঝলে? রোপওয়ে তো ওই দিকে দেখাই তো যাচ্ছে। আমার তো অনেক ইচ্ছা ছিল যে একবার ফার্স্ট টাইম রোপওয়েতে যাব, তারপর ওখান থেকে আসার সময় নয়তো আমরা জলজাহাজে করে ওখান থেকে ফিরবো বা লঞ্চে করে ফিরে যাব, কিন্তু সেটা আর হলো না। এটাই তো যাবে মনে, এটাই একটু জিজ্ঞেস করে নিতে হবে গো। এই দেখো, এটা ছিল আমাদের টিকিট, MV মেঘনা। এই জলজাহাজটাই এখন গেছে উমানন্দ টেম্পেলে, ওই ফিরে আসবে। তো দেখতে দেখতে চলেই এসছে। তো আমরা ওখানে সাইডে গিয়ে লাইন দিতে হচ্ছিল, লাইনে দাঁড়িয়ে তারপর যখন আগের যাত্রীগুলো নামবে তারপর আস্তে আস্তে গিয়ে ওরা ওখানে উঠাবে। তো আমাদের জাহাজটা এখন স্টার্ট করে দিয়েছে। তো আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আইল্যান্ডে পৌঁছে যাব। ওই সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, পিকক আইল্যান্ড বা ময়ূরী দ্বীপ বলা হয়, ওই আইল্যান্ডেই আছে উমানন্দ টেম্পল। সাধারণত জাহাজে করে যেতে হয় বা রোপওয়েতে করেই যাওয়া যায়। তো আমরা এখন পৌঁছে গেছি। তো ওনাদের দর্শন হয়ে গেছে, ওনারা এই লঞ্চটাতেই চাপবেন আর আমরা যাব দর্শন করতে। পুরো সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হবে, অনেকটা উঁচুতে আছে মন্দিরটা। তো আপনারা যদি এখানে পুজো দিতে চান, তো এখানে অনেকগুলো একসাথে মন্দির আছে, হনুমান মন্দিরও আছে, শিব মন্দির আছে, গণেশ মন্দির আছে ওপরে। তো এখান থেকে পুজোর ডালি নিয়ে নেবেন, 50 টাকা করে পুজোর ডালি। তো ওপরে গিয়ে কিন্তু সেম আবার লাইন দিতে হবে, লাইন ছাড়া কোনো কিছু হবে না। তো আমরা একদম উপরে চলে এসেছি, এই হচ্ছে ওপরের ভিউ। এই সামনের সিঁড়িটার ওপরেই রয়েছে শিব মন্দির, আর শিব মন্দিরের পাশেই রয়েছে গণেশ মন্দির, আরও অনেক রকম মন্দির আছে। চলো এখানে জুতো খুলে রেখে আমি ওপরে গিয়ে আগে দর্শন করে আসি, কারণ অনেকগুলো ব্যাগ আছে, সেই ব্যাগগুলো তো নিয়ে একদম স্টেশনে ফিরবো যেহেতু, ওই জন্য। তো ব্যাগগুলো ওর কাছে রেখে আমি ওপরে যাচ্ছি। ঠিক আছে, ধরো তাহলে আমি আসি আগে। এই দেখো, এটা হচ্ছে হরগৌরী মন্দির, এটা আসামের ভাষায় লেখা আছে। ঢুকেই ফার্স্ট ডান দিকেই দেখবে গণেশ মন্দির। এই যে সামনের এই যে লাল কালারের, এটা হচ্ছে গণেশ মন্দির। গণেশের সামনেই রয়েছে আবার একটা ছোট্ট ইঁদুরের মূর্তি। আর সামনে যে সাদা কালারের বড় মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির। এখানে সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে প্রদীপ জ্বালানোর জন্য এটা করা হয়েছে। এখান থেকে পুরো লাইন স্টার্ট হয়েছে, পুরো উল্টো দিকে শিব মন্দির অবধি।
এই যে সাইডের এখানে রয়েছে হনুমান মন্দির, নিচে নেমে গিয়ে ডান দিকে হনুমান মন্দির আছে। আর এখানে এসে খাবারের ব্যবস্থাও আছে, আর এখানে ফলের দোকানও আছে, পুরি টুরি যা খাবে সব কিছুই এখানে পাওয়া যাবে। আর বাইরেও যে ডাবের দোকান আছে, নানা রকম কিছু দোকান আছে। আর এখানে সব মন্দিরগুলোতেই জলের ব্যবস্থা আছে। তোমার যেহেতু এতটা পাহাড়ে উঠছো নামছো, এতগুলো সিঁড়ি উঠছো, তোমার তো জলের দরকারই। প্রতিটা মন্দিরের সামনে কিন্তু জলের ব্যবস্থা আছে, প্রতিটা মন্দিরে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। তো এবার আমরা এখান থেকে ফিরবো। তো আগেই বলেছি যে এখানে আর টিকিট কাটার দরকার পড়ে না, ওই একটা টিকিটেই যাওয়া আসা সব কিছুই হয়ে যায়। ওপরের দিকে দেখো কিছুজন রোপওয়েতে করে পাস হচ্ছে। তারপর আমরা এখান থেকে নেমে জনার্দন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এই দেখো আমরা জনার্দন মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে সামনেরটা মন্দিরে। এই মন্দিরটায় ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না। আর এখানে ভিতরে থাকার ব্যবস্থাও আছে, প্রতিজনের 500 টাকা করে। আর এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই যে সামনেটাই ওপর দিকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আছে শিব মন্দির, সব থেকে বড় শিব মন্দির এটা। তোমরা যদি এই মন্দিরের বাইরে বেরিয়ে বা বন্দরের বাইরে যদি কোনো ভালো রেস্টুরেন্ট বা হোটেল খোঁজো, কিন্তু পাবে না। ওখান থেকে একটু এগিয়ে এসে বাস স্ট্যান্ডের দিকে আসবে, বাস স্ট্যান্ডের সামনেতে কোকাকোলার পোস্টার লাগানো এই রেস্টুরেন্টটা তোমরা পাবে। খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো এখানে বাস স্টপ থেকে আমরা বাস ধরে নিয়েছিলাম, প্রতিজনের ভাড়া হচ্ছে 15 টাকা করে। তো এবারে আমাদেরকে ফিরতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।